হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। আক্রান্তদের জন্য নতুন আতঙ্ক চিকেন পক্স, বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতাও। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা জানতে চলছে গবেষণা। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামায়াতের। প্রদীপের নিচে অন্ধকার। ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডে মেঠোপথ বাঁশের সাঁকোয় ভরসা। যান আর জনজটে ক্লান্ত রাজধানী। পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। ডিমের দামে আগুন, ডজনে বেড়েছে 10 টাকা। সবজির কেজি 7 টাকার ওপরে। ঊর্ধ্বমুখী চিনিও। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে বাজারে অস্থিরতা না মানার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 7 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1494 জন। আক্রান্ত শিশুদের নতুন আতঙ্ক চিকেন পক্স। সুস্থ হওয়ার পরও বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। জ্বর হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। 9 মাসের ছোট্ট শিশু মুজাহিদ 9 দিন ধরে ভর্তি হাসপাতালে। হাম ছাড়াও ছোট্ট এ শরীর লড়ছে কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতায়। প্রথম দিকে জ্বর ও কাশি থাকলেও হাম কিনা নিশ্চিত না হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করে মুজাহিদের অভিভাবকরা। এতে বেড়ে যায় শারীরিক জটিলতা। প্রথমে র্যাশ ওঠে নেই, 2 দিনের পরে আবার 3 দিন তখন শরীরে র্যাশ দেখা গেছে আর বলছে অ্যালার্জি। এগুলা যে হাম বলে নেই। 4 দিনের পরে আবার বলতেছে, কাল বড় ডাক্তার দেখাইছি, ওখানে বলতেছে এগুলা হামস। শুধু মুজাহিদ নয়, এভাবেই প্রতিদিন শিশুদের মায়াভরা চাহনিগুলোকে মলিন করে দিচ্ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছে 57 শিশু। আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের বাড়ছে উদ্বেগ। 7 দিন জ্বর নাই, মানে যে ট্রিটমেন্ট চলতেছে আর আবার গলায় ঘা, এরকম মুখে পুরা মুখে। তখন ডাক্তার দেখাইছি, ঢাকা মেডিকেলে দেখাইছিলাম, তখন উনিরা ডিএনসি হসপিটালে ট্রান্সফার করছিল। প্রথম র্যাশটা মুখে উঠছিল, সাথে সাথে চাউলের মতো মুখের মতো হয়েছিল, তারপর ওই র্যাশ পুরো শরীরে ছড়াই গেছে। হঠাৎ করে জ্বর আসার পরে 103 কমে না, ওষুধ সাপোজিটর দিচ্ছি কমে না। পরে 4 দিনের মাথায় এরকম মুখে ঘা, র্যাশ উঠছে পুরো শরীরে। এদিকে হামের সঙ্গে চিকেন পক্সে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে বলে জানালেন ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। হামের সাথে চিকেন পক্সের পেশেন্টও আসছে, খুব কম, কিন্তু হাম এবং চিকেন পক্স দুটোই থাকছে কোনো পেশেন্টের। আর অন্যান্য যেমন হচ্ছে নিউমোনিয়া তো থাকছেই, হাম ছাড়া, হাম সহ এবং শুধু নিউমোনিয়ার পেশেন্টও কিছু আছে। চামড়ায় যদি লাল লাল দাগ দেখা যায় তাহলে তো আপনারা বুঝে যাচ্ছেন যে এই বাচ্চাটার হাম আছে। তাহলে তাকে লাল দাগ আসার পরে আরও 4 দিন আলাদা রাখেন। হামে আক্রান্ত হলে কমে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা। এজন্য অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেড়ে যায় বলে জানান চিকিৎসকরা। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী কিছুদিন আইসোলেশনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 41 জন। বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়ন্ত, সিলেটে সময় বাড়ার সাথে সাথে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। গেল 24 ঘন্টায় 4 জন শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 24-এ। এই 4 জন শিশু যে মৃত্যু হয়েছে, এদের মধ্যে যিনি 5 মাস বয়সী, তার ঠিকানা হচ্ছে তিনি সিলেটের আখালিয়ার, এবং যিনি 6 মাস বয়সী সে হচ্ছে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের, এবং যিনি 7 মাস বয়সী তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলা, এবং যিনি 8 মাস বয়সী শিশু মৃত্যুবরণ করেছেন তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় একজনের হাম শনাক্ত হয়েছে, এবং গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 53 জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে 241 জন রোগী ভর্তি রয়েছে। এবং সর্বোচ্চ কিন্তু আমি এই মুহূর্তে যে হাসপাতালে রয়েছি, শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেখানে কিন্তু 104 জন রোগী ভর্তি রয়েছে। জানিয়ে রাখতে চাই, শহীদ শামসুদ্দিন হাসপাতালে 100টি শয্যা রয়েছে, এর মধ্যে 104 জন রোগী, অর্থাৎ শয্যা থেকেও রোগী বেশি, যার কারণে এখানে গাদাগাদি করে আসলে রোগীরা চিকিৎসা নিচ্ছে। ফলে
ফলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু স্থানান্তর করা হচ্ছে। সেখানেও কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 32 নম্বর ওয়ার্ডকে কিন্তু ডেডিকেটেড করা হয়েছে হামের জন্য, এবং শহীদ শামসুদ্দিন হাসপাতাল তো ডেডিকেটেড রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু যৌথভাবেই কিন্তু হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি পিআইসিইউ রয়েছে এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু 6টি রয়েছে এইচডিইউ। সব কিছু মিলিয়ে সিলেটে কিন্তু টিকার কথা যদি বলি, সিলেট সিটি কর্পোরেশন কিন্তু 68,000 টিকা দেওয়ার কথা, তারা অলরেডি 60,000 টিকা দিয়েছেন। তাদের টিকা কার্যক্রম চলবে 20 তারিখ পর্যন্ত এবং জেলাগুলোতে 10 তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছে সিভিল সার্জন। এই ছিল আমার কাছে সিলেটে হাম পরিস্থিতির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। হামে একদিকে যেমন কমেছে আক্রান্তের বয়সসীমা, অন্যদিকে বেড়েছে সংক্রমণ পরবর্তী জটিলতা। এমন পরিবর্তনে প্রশ্ন উঠেছে, তবে কি চরিত্র বদলেছে মিজেলস ভাইরাস? বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস এক প্রকারই হয়ে থাকে। তবুও আরও নিশ্চিত হতে বিশ্বজুড়ে গবেষণা চলছে বলে জানান বিশেষজ্ঞরা। মনির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। হাম ও হামের উপসর্গ নিয়ে একের পর এক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরাও জানিয়েছেন হামের ভিন্ন আচরণের কথা। আগে কখনো 9 মাসের আগে হাম না হলেও এবার রেকর্ড করেছে 6 মাস, এমনকি তার চেয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার। সে পরিস্থিতি বিবেচনায় নিয়ে হামের টিকাদানও শুরু হয়েছে 6 মাস বয়স থেকেই। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে হাম সংক্রমণ পরবর্তী জটিলতাও। জ্বর, ঠান্ডা দিয়ে শুরু হয়ে নিউমোনিয়া, এরপর ইনকেফালাইটিসের মতো মস্তিষ্কের প্রদাহ দেখা দিয়েছে, যাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। হামের এমন জটিল পরিবর্তনে প্রশ্ন উঠেছে মিজেলস ভাইরাসের ধরন বদলেছে কিনা। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মিজেলস সিঙ্গেল সেরোটাইপ বা এক প্রকারেরই হয়। বর্তমান হামের প্রাদুর্ভাব এই ভাইরাসের কোনো গঠনগত কিংবা জেনেটিক পরিবর্তন সেটা বলা যাচ্ছে না। জিনগতভাবে যে পরিবর্তনের কথা আমরা বলি, যার কারণে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসলো যার কারণে মহামারী হতে পারে, সেই ধরনের এই মিজেলস ভাইরাসের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা আসলে খুব একটা নাই বলেই প্রতীয়মান হয়। এই প্রাদুর্ভাব যে ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে, সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এতে নতুন কোনো ধরন পাওয়া যায়নি। ভাইরাসটি স্থিতিশীল হওয়ায় নতুন ধরন হওয়ার সম্ভাবনাও কম। তাও গবেষণা চলছে বলে জানান এই বিশেষজ্ঞ। দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এখনো পর্যন্ত নতুন কোনো ধরন পাওয়া যায়নি। তবে এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম। তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে সারা পৃথিবীতেই। তবে ধরন যাই হোক, শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার এত বছরেও সরকারিভাবে কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া চিকিৎসার সুযোগ না থাকলেও বর্তমান সরকার চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কথা বলেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে এই কথা বলেন মন্ত্রী। বলেন, থ্যালাসেমিয়ার রোগ নির্ণয়ে প্রয়োজন জাতীয় গাইডলাইন। সরকারি ও বেসরকারিভাবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য ওষুধ সহজলভ্য করা হবে। দেশে প্রতি বছর 7 থেকে 8 হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। এখন পর্যন্ত 60 থেকে 70 হাজার রোগী আছে বলেও জানায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারিনি। বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে, অর্থাৎ অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায় না। প্রকৃতিতে মানব জীবনের সন্ধান করে গেছেন রবি ঠাকুর। শিল্প সাহিত্যের মধ্য দিয়ে তিনি বর্তমান সময়েও প্রাসঙ্গিক।
165তম জন্মজয়ন্তীতেও বাঙালির অবিচ্ছেদ্য রবি ঠাকুর চিরজাগরুক পাঠক প্রাণে। এ নিয়ে খবর থাকছে সংবাদের শেষাংশে। হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নওগাঁর পতিশ্বরে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, মানুষ পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই পরিবর্তন আসেনি। বিভিন্ন সময় একটি গোষ্ঠী ছোটখাটো ইস্যু নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ও ব্যক্তির কথা বলতে চাই না, বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি। মন্ত্রীদের নিজ এলাকায় উন্নয়নের মাধ্যমে বিএনপি সরকার নতুন করে বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ তুলেছে জামাত। দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, যেসব জায়গায় ক্ষমতাসীন নেতার বাড়ি, শুধুমাত্র সেসব জায়গায় উন্নয়ন করা হচ্ছে। সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতাসীন নেতাদের বাড়ির এলাকার উন্নয়ন করা হচ্ছে। অনেক রক্তের ওপরে ক্ষমতায় বসেও বিএনপি সরকার আবারও বৈষম্যের সমাজ গড়ে তুলছে বলেও অভিযোগ করেন তিনি। বগুড়াকে সিটি কর্পোরেশন আরো 5টা নতুন উপজেলা দেখছেন না, আমরা এর কোনো বিরোধিতা করছি না। সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। দেশে প্রশাসনিক সেবাকে আরও জনমুখী ও সহজলভ্য করতে 4 জেলায় 5টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে কক্সবাজারের মাতামুহুরী, বগুড়ার মোকামতলা, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ। সরকারের এই সিদ্ধান্তে আনন্দে ভাসছেন স্থানীয়রা। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বদলে যাবে এলাকা চিত্র। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, নতুন উপজেলা হিসেবে স্বীকৃতি পেল 5টি জনপদ। কক্সবাজারের চকরিয়া উপজেলাকে প্রশাসনিকভাবে বিভক্ত করে গঠন হচ্ছে নতুন উপজেলা মাতামুহুরী, যার আওতায় আসছে বদরখালী, পশ্চিম বড়ভেওলা, পূর্ব বড়ভেওলা, সাহারবিল, বিএমচর, কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়ন। নতুন উপজেলা গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। আমরা আশা করি এর ফল শীঘ্রই জনগণ উপকার পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই ধারাবাহিকতায় হচ্ছে বগুড়ায় শিবগঞ্জ সহ আরও 4টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা মোকামতলা। এতে দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমে আসবে বলে আশা স্থানীয়দের। মোকামতলা সর্বস্তরের মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। আমাদের যেতে হতো শিবগঞ্জ, এখন আর আমাদের শিবগঞ্জে যেতে হবে না, এখন আমাদের মোকামতলাই হবে। ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে নতুন করে রুহিয়া ও ভুল্লি নামে যুক্ত হচ্ছে 2 উপজেলা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা। আমরা অনেক খুশি, বর্তমান সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। রুহিয়া উপজেলা হলে আমরা সব রকম সুবিধা পাবো, অন্য উপজেলা যেতে হবে না। লক্ষ্মীপুরে 9 ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা অনুমোদন দেয় এলাকায় বইছে আনন্দের জোয়ার। আমরা যে নাগরিক সুবিধাগুলো পাওয়া যোগ্য ছিলাম এতদিন পাইনি, আমরা সেগুলো এখন থেকে কন্টিনিউয়াসলি পাবো। আঞ্চলিক গুরুত্ব বিবেচনা করে এখানে একটা থানা অথবা উপজেলা হবে। নতুন উপজেলা বাস্তবায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে প্রত্যাশা স্থানীয়দের। রিমু সিদ্দিক, সময় সংবাদ।
এনসিপি ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার ৩ শতাধিক নেতাকর্মী। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন দলের কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ আছেন এ তালিকায়। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের এনসিপিতে সম্পৃক্ত হওয়ার ফলে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলে আশা করছেন দলটির নেতারা। পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বলেন, আবাসন সংকট সহ পুলিশের নানা সমস্যা সমাধানে সরকার আন্তরিক। দুপুরে রাজধানীর পূর্বাঞ্চলে খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। করোনা, রাজনৈতিক অস্থিরতা সহ বিগত বছরগুলোতে নানা কারণে পুলিশ সপ্তাহ পালন সম্ভব হয়নি উল্লেখ করে আসন্ন পুলিশ সপ্তাহ নতুন আঙ্গিকে আয়োজনের কথাও জানান আইজিপি। এ সময় ডিএমপির কমিশনার জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। রায়েরবাজার, বছিলা ও পূর্বাঞ্চলে থানা নির্মাণ সহ রাজধানীতে বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠার কথাও জানান ডিএমপি কমিশনার। গত 15-16 বছরে পুলিশের দিকে খুব বেশি নজর দেওয়া হয় নাই। পুলিশ হয়তো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছে, এখন আমরা কাজ করতেছি জনগণের উদ্দেশ্যে, জনগণের পুরোপুরি নিরাপত্তা প্রদানের জন্য। পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা, অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। পুলিশের যে দাবি, সরকার খুবই আমাদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল, কারণ দেশের জনগণের নিরাপদ বসবাসের জন্য আমরা পুলিশের যে দাবি দেওয়া ছিল অচিরেই তারা আমাদেরকে দিচ্ছেন। সময় সংবাদ আরও থাকছে। চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা, ঘটনার মাঝে পড়ে গুলিবিদ্ধ শিশু, অবস্থা আশঙ্কাজনক, আটক হয়নি কেউ। মেঠোপথ আর বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা। ড্রেন, কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় জনপদ। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার 9 বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডের বাসিন্দারা। ভুক্তভোগীদের আক্ষেপ, তিলোত্তমা নগরের কোল ঘেঁষেই গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রদীপের নিচেই অন্ধকার। শাহজাহান খান এবং জাকারিয়া জয়ের ছবিতে মাহাদ ইসলাম ধ্রুবর প্রতিবেদন। বাজার 53 গলির রাজধানীর পুরান ঢাকা। এখানে ভোর হয় ঢাকায় ঐতিহ্য আর রেওয়াজে। বিল্ডিংয়ের গা ঘেঁষে বিল্ডিং, যানজট আর জলজট যেন নিয়তি, যার দেখভালের দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মানুষের চাপ কমাতে 2017 সালে নাসিরাবাদ ইউনিয়ন সহ 18টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করে বাড়ানো হয় ঢাকা দক্ষিণ সিটির কলেবর। এরপর সময় গড়িয়েছে 9 বছর, কিন্তু বর্ধিত ওয়ার্ডে পৌঁছায়নি নাগরিক সুবিধা। নগরীর 75 নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ মেঠো পথের পাশ দিয়ে বয়ে গেছে জলাধার। বাঁশের সাঁকোয় পারাপারের একমাত্র ভরসা। মাটির রাস্তাটা আনন্দ লাগে, কিন্তু রাস্তা পাইতেছি না, অসুবিধায় চলতে হয়, রাস্তাঘাট নাই। কিছুটা এগুলো 70 নম্বর ওয়ার্ড। মানুষের জীবন যাপনের মতোই ধীরে চলনীতিতে চলছে সড়কে নির্মাণ কাজ। তাই জলে ডোবা অর্ধনির্মিত এই পথে এলাকাবাসীর ভোগান্তির প্রতীক। সিটি কর্পোরেশনে থাকাতে আমরা ট্যাক্স সবই দিতেছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না। যদি কোনো অসুস্থ হয়ে যায়, তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যে হসপিটালে পাঠাবো, আমাদের এমনও কোনো অবস্থা নাই। ওদিন একটা বাচ্চা পড়ে গেছে, এখানে অটো থেকে বাচ্চা সহ মা পড়ে গেছে। সিটি কর্পোরেশনের ভিতরে একটা রাস্তা আজকে 2 বছর ধরে এই অবস্থায়। পাইপের উপর দিয়ে মানুষজন আসতেছে, রাতে একটা লাইট নাই, একটা কিছু নাই, মানে চরম রকমের ভোগান্তি হচ্ছে। ড্রেন, কালভার্টের অভাবে জলজট আর জলাবদ্ধতাকে সঙ্গী করেই যেন চলছে 63 থেকে 66 নম্বর ওয়ার্ড। এ নিয়ে জনপ্রতিনিধির কণ্ঠেও ঝরছে অসহায়ত্বের সুর। নাগরিক সুবিধা বঞ্চিত প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের বসবাস এখানে। পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছি এবং সিটি কর্পোরেশনকে একাধিক আমি লেটার দিয়েছি। 9 বছরের বঞ্চনার কথা এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের কানে। সময় সংবাদকে জানালেন সংকট নিরসনের পরিকল্পনার কথা। আমরা সরকারকেও বলেছি যে আমাদের থোক বরাদ্দ দেওয়ার জন্য, এবং সেখানে রাস্তা করতে হবে,
সেখানে ইলেকট্রিক পোল লাগাইতে হবে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। কাজে সেটার জন্য সরকারি সাহায্য আমরা চেয়েছি, সরকারি সাহায্য পেলে আমরা অবশ্যই সেই কাজগুলো করব। কর্পোরেট সিটির আকাশ ছোঁয়া অট্টালিকার পাশেই এই অন্ধকার দ্বীপ যেন আধুনিক নগরায়নের এক চরম উপহাস। শহর থেকে কেবল ইটের দালান নয়, শহর মানে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কবে ফিরবে এই বঞ্চিত গলিতে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। যানজট আর জনজটে ক্লান্ত রাজধানী ঢাকা। ধারণ ক্ষমতার চেয়ে 7 থেকে 10 গুণ লোকের আবাসস্থল এই নগরী। বিশ্লেষকরা বলছেন, বিকেন্দ্রীকরণের নামে ঢাকাকে আর বড় করা যাবে না। বিকেন্দ্রীকরণ পরিকল্পনা করতে হবে পদ্মা মেঘনার ওপারকে কেন্দ্র করে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে পরিকল্পনা করতে হবে সবুজ বনায়নের। জেমসন মাহবুবের প্রতিবেদন। প্রায় 3.25 কোটি মানুষের বসতির নগরী, জাতিসংঘের হিসেবে বিশ্বের দ্বিতীয় জনবহুল বৃহত্তম শহর। এই নগরী এখন মানুষের ভারে ক্লান্ত। অথচ তিলোত্তমা নগরী গড়ার কথা ছিল রাজধানী ঢাকাকে। বিশ্লেষকরা বলছেন, একটি আদর্শ নগরীতে প্রতি বর্গ কিলোমিটারে থাকবে 20 থেকে 25 হাজার মানুষ। রাস্তা থাকবে 25%, থাকবে 25% সবুজ বনায়ন, আর জলাশয় থাকার কথা 10%। এই মেগা সিটিতে এখন আছে মাত্র 7% সড়ক, সবুজ আছে 5%, আর জলাশয় মাত্র 5%। সবকিছুর ঘাটতি থাকলেও এই নগরীতে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 40 থেকে 50 হাজার মানুষ। সব মিলিয়ে এই নগরী এখন জনজটের। লোকসংখ্যা বাড়তেছে, সেই হিসেবে মানুষের সুযোগ সুবিধা বাড়তেছে না। এত মানুষ, এত অপরিষ্কার পরিচ্ছন্ন, আসলে ঢাকা এখন বসবাসযোগ্য নয়। 10 গুণ লোক বেশি এখানে বসবাস করে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। পরিসংখ্যান বলছে, প্রতিদিন কাজের সন্ধানে নগরীতে আসছেন 2000 থেকে 2500 মানুষ। বছরে প্রায় 5 লাখ। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে নিত্যদিন গড়ে উঠছে নতুন নতুন ভবন। 2008-এ নতুন বিধিমালা হলো, তখন কিন্তু আর ঢাকার ভবনগুলো কেমন হবে, সেখানে কেমন আয়তনের মানুষ থাকবে, কী সংখ্যা মানুষ থাকবে, সেটা কিন্তু একেবারে ভেঙেচুরে একাকার হয়ে গেল। এবং দেখা গেল যার ফলে আগে যে সরু 10-12 ফিট রাস্তার পাশে 3-4-5 তলা ভবন ছিল, সেখানে 10-12 তলা ভবন হওয়া শুরু হয়েছে। মানুষের অন্যান্য জায়গাতে যদি আপনার ইনকামের সুযোগ তৈরি হয়, তখন এই ঢাকামুখী হওয়ার প্রবণতাটা কমে আসবে। জব অপরচুনিটি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য যে সকল সুবিধাগুলো আছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া, তাহলে এই যে ঢাকামুখী মানুষের যে জনস্রোত, এই জনস্রোত কমে আসবে। জনজটের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানজট। 1 দশক আগে যে নগরীর যানবাহনের গতি ছিল প্রতি ঘন্টায় 21 কিলোমিটার, এখন তা প্রায় 5 কিলোমিটার। গড়ে অপচয় হচ্ছে প্রায় 72 লাখ কর্মঘণ্টা। বিশ্লেষকদের মতামত নিয়ে এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে লাইফ সাপোর্টে থাকা তিলোত্তমা নগরী ঢাকাকে বাঁচাতে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে নাম চূড়ান্ত হয়েছে। শপথ নেবেন কাল। পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। নাম শুভেন্দু অধিকারী এবং প্রত্যাশা মতোই কিন্তু এই নামটি ঘোষণা করলেন কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী পর্যবেক্ষক, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অবশ্যই মোহন কুমার মাঝি, উড়িষ্যার মুখ্যমন্ত্রী। এই দুজন কিন্তু মুখ্যমন্ত্রী পরিষদীয় দল নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীর গলায় মালা পরিয়ে দিয়ে স্বাগত জানান এবং শুভেন্দু অধিকারীও হাত জোর করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় মুহুর্মুহু করতালিতে আজকে যে বঙ্গ কনভেনশন, বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার একটা মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে যায়। এটা প্রত্যাশিতই ছিল। আপনারা জানেন যে স্থানীয় সময় বিকেল 3:30টার সময় এই বিধানসভা নির্বাচনে 207 জন নবনির্বাচিত যে বিজেপি প্রার্থী তাদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক শুরু করেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রীও ছিলেন এবং অবশ্যই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় কর্মকর্তাও সেখানে ছিলেন। সেখানে প্রায় 1.5
ঘন্টা ধরে বৈঠক চলে এবং কিছুক্ষণ আগেই বৈঠকে সর্বসম্মতভাবে শুভেন্দু অধিকারীর নাম গৃহীত হয় এবং তারপরেই কিন্তু ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম। আপনারা জানেন যে এটি প্রত্যাশিত ছিল, কারণ 2020 সালের 19শে ডিসেম্বর এই অমিত শাহর হাত ধরেই কিন্তু মেদিনীপুরের একটি সভাতে কিন্তু আনুষ্ঠানিকভাবে তৃণমূলের হাত ছেড়ে বিজেপির হাত ধরেছিল এবং তারপর 2020 সাল থেকে 6 বছর ধরে রাজ্যের একেবারে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে এবং শুধু তাই নয়, 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে 1900 ভোটের ব্যবধানে তৎকালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন এবং এবার একই রকম ভাবে 2026 সালে ভবানীপুর মুখ্যমন্ত্রীর নিজের আসন, নিজের বাড়ি, সেখান থেকেও প্রায় 15,104 ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী। ফলে দলীয়গতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে যে নাম ঘোষণা করা হবে সেটি প্রত্যাশা করেছিলেন দলের সাধারণ নেতা, কর্মী, সমর্থক এবং সামগ্রিকভাবে যারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন তারাই। এখন আনুষ্ঠানিকভাবে এখন দলের পরিষদীয় দলনেতা তিনি রাজ্যপাল RN রবির কাছে যাবেন এবং তারপর আগামীকালের শপথ অনুষ্ঠানের জন্য যে আনুষ্ঠানিক শিলমোহর সেটি তিনি হাতে নেবেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম যে শুভেন্দু অধিকারী ঘোষণা হলো সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য। চট্টগ্রামের বায়েজিদে গুলি করে যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জেরে বোনের বাসা থেকে ডেকে এনে খুন করা হয় তাকে। এ সময় সন্ত্রাসীদের এলো পাতারি গুলিতে চোখে গুলি লাগে এক শিশুর। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সন্তান হারানোর শোকে মায়ের আহাজারিতে ভারী চারপাশ। স্বজনরা জানায় কয়েকদিন আগে নগরীর বায়েজিদের রৌফাবাদের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন হাসান রাজু। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ফোনে ডেকে বাইরে আনা হয় তাকে। পরে 4-5 জনের একটি দল একের পর এক গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের দাবি হয়েছে ওদের ফাঁসিতে নিয়ে আসার জন্য। এদিকে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রেশমি আক্তার নামে 4th শ্রেণী পড়ুয়া এক শিশুর চোখে গুলি লাগে। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেশমির অবস্থাও আশঙ্কাজনক। দোকানে যাচ্ছিল কিছু সদাই আনার জন্য, এখন সন্ত্রাসীদের মনে করেন এলোপাতারি গুলিতে ও আহত হয়। যদি শাস্তি না দেয় তাহলে তো একজনের জন্য 10 জনের তো ক্ষতি হতে পারে, তাহলে ওদের তাড়াতাড়ি যত সম্ভব ওদেরকে গ্রেপ্তার করতে হবে। বায়েজিদ থানা পুলিশের কেউ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা কয়েকদিনের বৃষ্টি শেষে হাওরে রোদের ঝিলিক। ধান কাটা ও শুকানোর কাজে বেড়েছে ব্যস্ততা। ক্ষতি পুষিয়ে নিতে জমিতেই কম দামে ভেজা ধান বিক্রি করছেন অনেক কৃষক। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, ধান সংগ্রহ অভিযানে এবার ন্যায্য মূল্য পেতে যাচ্ছেন কৃষকরা। হাওরে রোদের দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কৃষকেরা। লোকসানের দুশ্চিন্তা কাটিয়ে নতুন উদ্যমে ধান কাটা, শুকানো আর পরিবহনের কাজে বেড়েছে ব্যস্ততা। শুক্রবার সকালে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ধান কেটে নৌকায় করে নেওয়া হয় উঁচু সড়কে। এরপর সেখানেই চলে ধান মাড়াই, সংগ্রহ ও শুকানোর কাজ। তবে অনেক কৃষক উৎপাদন খরচ তুলতে জমির উপরেই 600 থেকে 700 টাকা মণে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন। এ পর্যন্ত হাওরে 63 ভাগ ধান কাটা শেষ হয়েছে। বৃষ্টি না হলে আগামী 15 থেকে 17 দিনে ধান কাটা শেষ হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। ধানের দাম খুব কম, আপনার ভিজা ধান তো কেউ নেই না। তেলের দাম বাইরেছে, সারের দাম বাড়তি, আমরা কোনোটাই করে কোলাইতারি না। সুনামগঞ্জেও রোদের দেখা পেয়ে কৃষকের মুখে স্বস্তির হাসি। পরিবারের সব সদস্যকে নিয়ে ধান শুকাতে ব্যস্ত কৃষক। গণশুনানির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে সহায়তা চান তারা। জেলায় শুক্রবার পর্যন্ত 1,73,000 হেক্টর জমি ধান কাটা হয়েছে। সবাই নিয়ে এটা বৈঠক করিয়া গণশুনানি হয়, কৃষকের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবকিছু পাওয়া যাব। এদিকে যশোরে ধান কাটা সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন,
এবারই ধান সংগ্রহের ন্যায্য মূল্য পেতে যাচ্ছেন কৃষকেরা। তবে বিগত সরকারের সময় কৃষকেরা যে হয়রানির শিকার হয়েছেন তা এবার হবে না বলেও মন্তব্য করেন তিনি। ধান সংগ্রহ কর্মসূচিতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজিতে 36 টাকা, এটি এরকম ভালো দাম সচরাচর সরকার কখনো দেয়নি। মাপে যেন কম বেশি না হয়, এই ব্যাপারে সতর্ক থাকবে। এছাড়া নেত্রকোনাতে নতুন করে বৃষ্টি না হলেও জমিতে তলিয়ে থাকা ধান কেটে নিচ্ছেন কৃষকেরা। খরচ বাঁচাতে অনেকেই প্লাস্টিক দিয়ে নৌকা বানিয়ে পাড়ে তুলছেন ধান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতা। বাজারে ডিমের দামে আগুন, ডজনে বাড়ল 10 টাকা। সবজির কেজি 7 টাকার উপরে। ঊর্ধ্বমুখী চিনির দর। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে বাজারে অস্থিরতা না মানার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। ব্যবসা গরমে একদিকে নাজেহাল অবস্থা, সেই সঙ্গে মূল্যস্ফীতির স্বস্তি মিলছে না বাজারেও। তাই সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা। লাল ডিম 140 টাকা আর সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ বাজারে নেই। যে টাকায় আমাদের কিনা লাগে, কিনা নিয়ে এটা বেচতে হয়। আর 10 টাকা লাভ হইলেও বেচা লাগবে, 10 টাকা লস হইলেও বেচা লাগবে। 2 সপ্তাহে ডিমের দামটা একটু বেশি চলতেছে। স্বস্তি নেই দানাদার পণ্যের বাজারেও। সপ্তাহ ব্যবধানে চিনি, খোলা ময়দা, আটা কেজিতে 5 টাকা বেড়েছে। এলাচের দাম বেড়েছে কেজিতে 400 টাকা। ক্ষুব্ধ ক্রেতারা। আজকে বাজার করলাম, বাজার সবকিছুর দাম বেশি, বিশেষভাবে তেলের দাম বেড়েছে। তেল 200 টাকা লিটার নিচ্ছে। তেলের যে 4 টাকা লিটার বাড়াইছে, বাড়ার পরও তেলের সরবরাহ ঠিক নাই। কিছুতেই নামছে না কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম। অসন্তুষ্ট ক্রেতাদের কাছে পরিবহন খরচ বৃদ্ধি আর সরবরাহ সংকট তুলে ধরছেন বিক্রেতারা। তবে এখন পর্যন্ত অপরিবর্তিত ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে। সব জিনিসপত্রের দাম অনেক ঊর্ধ্বগতি, বিশেষ করে সবজি। টানা 2-3 দিন বৃষ্টি আসার কারণে সবজি কিছু নষ্ট হয়েছে, ফসল, এই কারণে সবজির দাম কিছু নষ্ট হওয়ার কারণে দাম বেশি। এদিকে সিলেট বিমানবন্দর এলাকায় একটি উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। স্পেকুলেটিভ যে একটা ইনক্রিজ ইনফ্লেশন, এটা যেন না হয়, এটার দায়িত্ব আপনারা আমার সবার। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান তিনি। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। কচ্ছপের গতিতে আয় বাড়লেও ব্যয় পাল্লা দিচ্ছে খরগোশের দৌড়ের সঙ্গে। তাই নিত্যপণ্যের বাজারে হিসাব মিলাতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে ভোক্তার। বিবিএস এর তথ্য বলছে, গেল এপ্রিলে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে সামনে এনে ব্যবসায়ীরা অনৈতিক সুযোগ নিচ্ছে বলে দাবি ক্যাবের। যত দিন যাচ্ছে সবকিছুর দামই তত বাড়ছে। এইভাবে যদি চলতে থাকে কষ্টকর হয়ে যাবে আমাদের সংসার চালানো। হিমশিম খাইতে হচ্ছে বাজার করতে আইসে। বেতনের সাথে বাজার হিস্সা মিলাতে গিয়ে কপালে ভাঁজ পড়লেও এমন হতাশা নিয়ে প্রায় প্রতিদিনই বাজারে আসেন ক্রেতারা। পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ প্রতিবেদন জানান দিচ্ছে, গেল এপ্রিলে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আগের মাস মার্চে নিম্নমুখী থাকা মূল্যস্ফীতির হার, যা উস্কে দিয়েছে খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম। তথ্য বলছে, মাস ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে 0.15%। এদিকে সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির প্রতিবেদন বলছে, চালের দাম স্থিতিশীল থাকলেও সবজি, মাছ ও মাংসের উচ্চমূল্য এখনও চাপে রাখছে ভোক্তাদের। মৌসুমি ঘাটতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম বাড়ছে সবজির। এর মধ্যে ভোক্তাদের কাঁধে বেড়েছে গেল মাসে সয়াবিন তেলের দামে 4 টাকা বৃদ্ধির চাপ। জ্বালানি তেলের অজুহাত দেখাইয়া লবণ, পোলাও চাল, সয়াবিন তেল, চিনি এগুলো দাম বাড়ি গেছে। বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম যেভাবে হারে বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্যের দাম ওই আমার বাড়তি। যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য কষ্ট হয় বেশি। ঊর্ধ্বমুখী ডিম মাংসের দামও এপ্রিলের মাঝামাঝি সময়ে ব্রয়লারের দাম কিছুটা সাধ্যের মধ্যে থাকলেও সোনালী থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। দাম ঠেকে 450 টাকায়, ডিমের ডজন ঠেকে 130-এ। বাজার পরিস্থিতির এমন নাভিশ্বাস অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে পুঁজি করে ভোক্তার পকেট কাটার সুযোগ যেন ব্যবসায়ীরা না নেয়, এ ব্যাপারে নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব। একটা সংকট পেরিয়ে ওই সংকটটার ক্ষতিপূরণ না করতে আরেকটা সংকট চলে আসতেছে। তো সেই জায়গাতে সরকারকে এগিয়ে আসতে হবে যে সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ যারা আছে, তারা যেন জীবন জীবিকার ক্ষেত্রে কোনো ধরনের কষ্ট পেতে হয় কিনা বা তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য।
এপ্রিলে মোট মজুরি বৃদ্ধির হার সামান্য বেড়ে হয়েছে 8.16%, যা মার্চে ছিল 8.09%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ক্রুড অয়েল সংকটে 23 দিন পর অবশেষে সচল হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। ভোর থেকে শুরু হয় ক্রুড পরিশোধন, তবে পুনরায় বন্ধ হওয়া ঠেকাতে বিকল্প উৎস থেকে দ্রুত ক্রুড সংগ্রহের পরামর্শ বিশেষজ্ঞদের। কমলদের রিপোর্ট। 23 দিন পর জ্বলে উঠল একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির চুল্লি। ভোর 5টায় ট্যাঙ্ক থেকে প্রসেস হিটারে শুরু হয় ক্রুড সরবরাহ। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে। ক্রুড অয়েলটা রিফাইনারিতে এসেছে, এটা অলরেডি প্রসেসিংও শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে তেল কোম্পানিতে চলে যাবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি। বহুল আলোচিত হরমুজ প্রণালী এরিয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড হওয়া ক্রুড অয়েলবাহী জাহাজ MT9 মিয়া বুধবার সকালে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। সংশ্লিষ্টরা বলছেন মজুদ অপরিশোধিত জ্বালানি তেলে 25 দিন চলতে পারে পরিশোধনাগারটি। এটা যাতে আর বন্ধ না হয় এবং আগামী 20-25 দিনের মধ্যে নতুন যাতে চালান নিয়ে আসে সেই ব্যবস্থা অবিলম্বে বিপিসিকে করতে হবে। 10 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে 25 মের মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসবে শিপিং কর্পোরেশনে ভাড়া করা জ্বালানিবাহী জাহাজটি। 4 লাখ টন তেল যদি বাংলাদেশে এনে আমরা যে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করতে পারি, জ্বালানি বা নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বা জ্বালানি সমস্যা নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে। ইস্টার্ন রিফাইনারিতে 2,25,000 মেট্রিক টন ক্রুড এবং 1.5 লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রযুক্তি খাতে দেশীয় উদ্ভাবন, ডিজিটাল সেবা ও সম্প্রচারকে আরও এগিয়ে নিতে রাজধানীর আইসিসিবিতে চলছে কোয়াব আয়োজিত ICBC এক্সপো। দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, কেবল অপারেটর, ব্যবসায়ী ও প্রযুক্তিপ্রেমীদের মিলন মেলায় রূপ নিয়েছে এই আয়োজন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দ্বিতীয় দিনের মতো চলছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত ICBC এক্সপো 2026। এক ছাদের নিচে প্রযুক্তিপ্রেমী ও ব্যবসায়ীরা দেশীয় উদ্ভাবনকে বিশ্বমঞ্চে প্রদর্শন করতে চান প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। সেই সঙ্গে নিজের পণ্যের মান তুলে ধরেন তারা। মেলায় অংশগ্রহণ করেছেন বিদেশি ভেন্ডরও। মেলা নিয়ে আমি বলবো ধন্যবাদ জানাতে চাই কোয়াবকে, বিকজ এত সুন্দর একটা আয়োজন করার জন্য ইন্টারন্যাশনাল মানের একটা মেলা করেছে এখানে। হোপফুলি নেক্সটে আরও বড় করে আরও বিদেশি অনেক পার্টিসিপেন্ট এখানে আসবে এবং আমরা আমাদের দেশকে ইনোভেশনের সাথে যে আমরা কতখানি এগিয়ে আছি সেটা আমরা বিশ্বের বাকি মানুষদের জানাতে পারবো। AI রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, যেটা আসলে বাংলাদেশ মার্কেটের আইটি সার্ভিসকে আরও ইনহ্যান্স করবে, তার সিকিউরিটিকে আরও ইজি করবে। আমরা নেটওয়ার্কিং জগতে যত নেটওয়ার্ক প্রোডাক্ট আছে সবগুলো সলিউশন নিয়ে কাজ করি, হার্ডওয়্যার প্রোডাক্টগুলো আর কি। তো এই জায়গায় আসতে পারলে কি একটা ভালো লাগা কাজ করে। দেশের প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। কিছু কিছু নতুন কোম্পানিগুলো আসছে, তাদের প্রোডাক্টগুলো দেখলাম, প্রোডাক্টগুলো অনেক ভালো। ইন্ডিয়া থেকে আসছে কয়েকটা কোম্পানি দেখলাম, ওনাদের প্রোডাক্টগুলো ভালো লাগছে আর। আমি কোল্ডিং থেকে ওয়েলটি ব্যবহার করি, তারপরে পন মডিউলও ব্যবহার করি, ওনাদের মাল ভালো আছে, আমি ব্যবহার করতেছি। দর্শনার্থীদের জন্য বিকেলে র্যাফেল ড্রর ব্যবস্থা করেন মেলার আয়োজকরা। বলেন শনিবার পর্যন্ত চলবে এই ICBC 2026 এক্সপো। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি গোলাবর্ষণের পরও যুদ্ধবিরতি কার্যকর, দাবি ট্রাম্পের। চুক্তি না করলে কঠোর পদক্ষেপের হুমকি, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের। চোখের জলে চিরবিদায় নিলেন লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নিহত ফরিদপুরের দীপালি আক্তার। শোকের আবহ বইছে নিহতের পরিবার এবং এলাকা জুড়ে। চরভদ্রাসনের পূর্ব মুন্সিরচর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এই শোক সইবার নয়। লেবানন থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন ফরিদপুরের দীপালি আক্তার।
দুচোখ ভরা স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটাতে দূরদেশ লেবাননের বৈরুতে পাড়ি জমিয়েছিলেন দীপালি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ফিকে হয়ে যায় সেই স্বপ্ন। রাত ৩টা বাজে আমরা মইনুটে আসি, ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়, পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে আমার বাড়িতে এসে পৌঁছাই। বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত, কিন্তু ইসরায়েল আমেরিকা একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। ৮ এপ্রিল রাতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় গৃহকর্তার পরিবারের ৬ সদস্যের সঙ্গে নিহত হন দীপালি। ছোট্ট বয়সে মাকে হারিয়ে পরিবারের হাল ধরতে ২০১১ সালে ১৮ বছর বয়সে লেবাননে যান দীপালি। সরকারি ব্যবস্থাপনায় দীপালির মরদেহ দেশে আনা হয়েছে। নিহতের পরিবারকে করা হয়েছে আর্থিক সহযোগিতা। বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা ৩৫,০০০ টাকা চেক দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকব। চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর পূর্ব মুন্সিরচর গ্রামে জানাজা শেষে বাড়ির পাশে তাকে সমাহিত করা হয়। সময় সংবাদ, ফরিদপুর। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। অশ্রুসিক্ত চোখে বৃষ্টিশিরা দুবাই হয়ে শনিবার সকালে পৌঁছবে ঢাকায়। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। লিমনের পর এবার দেশের পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বৃহস্পতিবার ট্যাম্পার ফিউনারেল থেকে বৃষ্টির কফিনটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে রাত ৮টা ৫০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। দুবাই হয়ে শনিবার সকাল ৮টা ৪০ মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পিএইচডির 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে। শুক্রবার বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়া হবে। গেল এপ্রিলে মার্কিন নাগরিক হিশাম আবু গেরভের হাতে নির্মমভাবে খুন হন জামিল ও বৃষ্টি। এই ঘটনায় পুলিশ হিশামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। লিমন ও বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জামিলের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার ঢাকায় যাচ্ছে বৃষ্টির মরদেহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন বলছে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার সমুচিত জবাব দিয়েছে তারা। এমনকি তেহরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে তার ফল ভয়াবহ ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনায় ৩ জন পর্বতারোহী মারা গেছেন। আটকা পড়েছেন অন্তত ২০ জন পর্বতারোহী। আটকা পড়াদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক এবং বাকিরা ইন্দোনেশিয়ান। তাদের উদ্ধার চলছে অভিযান। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকাল 7টা 41 শুরু হওয়ায় বিস্ফোরণে আগ্নেয়গিরির ছাই প্রায় 10 কিলোমিটার পর্যন্ত আকাশে ছড়িয়ে পড়ে। এবার রবীন্দ্র জয়ন্তীর খবর। সমাজের বহমান স্রোতধারা থেকে দূরে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নানা রক্ষণশীলতার মাঝে জন্ম হয়েছিল যে শিশুর, সেই শিশু এক সময় আসেন বাংলা সাহিত্যের উজ্জ্বল সূর্যরূপে, যে সূর্যের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। শিল্প সাহিত্যের মধ্য দিয়ে তিনি বর্তমান সময়েও প্রাসঙ্গিক। ১৬৫তম জন্মজয়ন্তীতেও বাঙালির অবিচ্ছেদ্য রবি ঠাকুর চিরজাগরুক পাঠক প্রাণে। উমেহানের রিপোর্ট। হৃদয়ে
বাংলাভাষী মানুষকে সুন্দরের রূপ চিনতে শিখিয়েছিলেন তিনি। হিয়ার মাঝে লুকিয়ে থাকা ছন্দ, গানে মুগ্ধতা ছড়িয়ে শতকের শতক মোহবিষ্ট করে রেখেছেন কোটি মানুষকে। তিনি রবীন্দ্রনাথ, কাব্যে ফুটিয়েছেন ছন্দের ফুল, গদ্যে এঁকেছেন মোহন মায়ারঞ্জন, রং তুলি হাতে হেঁটেছেন চিত্রকলার মায়াবী পথে। বাংলা ভাষা, সংস্কৃতি আর চেতনার ভুবনে তার দীপ্তি আজও অনিবার্য। তিনি শুধু সাহিত্যিক নন, ছিলেন চিন্তার বিপ্লবী। শিক্ষা, নারী স্বাধীনতা, প্রকৃতি আর মানবতার প্রশ্নে তার দৃষ্টিভঙ্গি আজও সমান প্রাসঙ্গিক। একবিংশ শতাব্দীর এই দ্রুতগতির জীবনে তার লেখনী মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজের ভেতরকে নতুন করে আবিষ্কার করতে শেখায়। একের যে গণ্ডি, ব্যক্তিকেন্দ্রিকতার যে গণ্ডি, আমিত্বের যে গণ্ডি, সেখান থেকে মুক্ত হওয়া, তাকে যদি কেউ ধারণ করে, তার দর্শনকে যদি ধারণ করে, তাহলে এত হানাহানি থাকার কথা না। সঙ্গীত, চারুকলা, এই বিষয়গুলো যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জগতে নিজেকে তৈরি করতে এই বিষয়গুলো কতটা গুরুত্ব বহন করে তা তিনি বারবার বলে গিয়েছেন। এই ব্যস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা না, তিনি অনুভূতিও। যখন মন খারাপ হয় তখন তার গানই অনেকের মনে ভরসা জাগায়। গান, সুর, লয় এগুলো সব আমরা ভিতরে ধারণ করি। তার গল্প, উপন্যাস, ছোট গল্প বা কবিতা যেগুলোই আছে, এটা হাজার বছর ধরে বাঙালি বরণ করে যাবে। রবীন্দ্রনাথ সেই দীপশিখা, যিনি জ্বলে থাকেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভবে। বিভাজন ও অস্থিরতার এই সময়ে রবীন্দ্রনাথের দর্শন শেখায় সাহস, দেয় একাকী পথ চলার শক্তি। তার এই জন্মবার্ষিকীতে তাই একটাই প্রশ্ন, আসলে কি আমরা তাকে স্মরণ করি নাকি তাকে ধারণও করি? উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, আক্রান্তদের নতুন আতঙ্ক চিকেন পক্স, বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতাও, ভাইরাসের চরিত্র বদলেছে কিনা জানতে চলছে গবেষণা। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামাতের। এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকের সিদ্ধান্ত, কাল শপথ। মমতাকে অব্যাহতি দেয় রাজ্য জুড়ে অস্থিরতা। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ আলিশা আপনাকে। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।